আজকে ওজন মেপে দেখেছে ৭১ কেজি, অথচ দুদিন আগেও টানা টানা ৭০-এ ছিল। ইনায়া হতাশ, ভীষণ হতাশ। গত ১ মাস ধরে করতে থাকা পরিশ্রম তার জলে চলে গিয়েছে পুরো। কমে তো নিয়ে উল্টে ১ কেজি বেড়ে ইনায়ার চর্বি কমানোর স্পৃহা নিভিয়ে দিল। ছোট থেকেই মির্জা বাড়ির এই মেয়েটার স্বাস্থ্যজনিত সমস্যা ছিল, বলা যায় মায়ের পেট থেকেই নিয়ে বেরিয়েছে এসব। তারপর ছোট থেকে জাঙ্ক ফুড খাওয়ার ঝোঁকটা কমাতে পারেনি বড়রা, শত চেষ্টা করেও। তাই আজ ইনুর এই হাল। ইদানিং প্রীতমের পাশে নিজেকে বড্ড বেমানান লাগে। মন ছোট হয় খুব যখন ওই সুস্বাস্থ্যের অধিকারী লোকটা তাকে আদর দিয়ে ছই। আয়নার সামনে ওকে দাঁড়িয়ে থাকতে দেখে প্রীতম এগিয়ে যায়, ওর কোমর পেঁচিয়ে ধরে ফোলা ফোলা গাল দুটোতে নাক ঘষে বলে, কি টেনশন কি ধার করে এনে করা হচ্ছে? একটু স্লিম হতে চাই। কাঁদো কাঁদো মুখ করে বলে ইনায়া। প্রীতম মেয়েটাকে রাখতে পারে না, শুধু কাছে টেনে নিয়ে বলে, আমি তো চাই না, আমি সেই ইনায়াকে চাই যে ইনায়াকে আমি ভালোবেসেছি, ফুসলিয়ে বিয়ে করেছি। স্লিম ইনায়াকে দিয়ে আমি কি করব? ইনায়া নিশ্চুপ। প্রীতম ওর খোলা চুলগুলো একটা ক্লাচারে আটকে দিতে দিতে বলে, যাও গিয়ে পড়তে বসো, এত ফাঁকিবাজ হয়েছো। কলিং বেল বেজে ওঠে। বাড়িতে কেবল প্রণমী, প্রীতম আর ইনু। প্রেরণা রেস্তোরাঁয় মিস জেনি শুদ্ধকে নিয়ে স্কুলে গিয়েছে। গিয়ে দরজা খুলেই কিছু সময়ের জন্য দাঁড়িয়ে থাকে ইনায়া। ইস্পাম মিষ্টির প্যাকেট হাতে দাঁড়িয়ে আছে। পাপাকে দেখে দু চোখ ভিজে ওঠে মেয়েটার। পাপা তার এখানে আসেই না খুব একটা, অথচ সে শোনে প্রায়ই ইশিয়াপুর ওখানে যায়। আজ হঠাৎ কি মনে করে এসেছে ইনায়া জানে না। সে শুধু সুযোগটা লুফে নিয়ে পাপার বুকে ঝাঁপিয়ে পড়ে। নিজেকে সামলে নিয়ে ইসমাম মেয়ের মাথায় একটা হাত রেখে বলে, ভেতরে ঢুকতে দাও। প্রীতম বেরিয়ে শ্বশুরের মুখোমুখি হতেই সালাম দিল। বিনিময়ে সালামের জবাব পেল কর্কশ কণ্ঠে। প্রীতম এমনটাই আশা করেছে। ইসমাম ওদের সাথে যতখানি আন্তরিকতা দেখালো তার চেয়েও বেশি দেখালো প্রণমীর সাথে। মেয়েটিকে ও বাড়ির বড়রা আদর করে খুব। মাথায় হাত বুলিয়ে ইসমাম জানতে চায়, তুমি গানের ক্লাসে যাওনি আজ আম্মু? গলা ভেঙেছে আঙ্কেল আইসক্রিম খেয়ে। প্রণবীর গলার অবস্থা বেহাল। এমতো অবস্থায় গান গাওয়া সম্ভব নয়, তাই সে যায়নি আজ। ইনায়াকে উদ্দেশ্য করে প্রণবী বলে, ভাবি আঙ্কেলের জন্য শরবত নিয়ে আসো। ইসমাম হেসে মেয়েটিকে টেনে আবারও পাশে পুষিয়ে মাথায় হাত বুলায়। কি মিষ্টি একটা মেয়ে, এতটুকু কমতি আল্লাহ দেয়নি মেয়েটার স্বভাবে। অথচ চোখ দুটো, তার উপর শুনেছিল মানসিক সমস্যাও হয় মাঝে মাঝে। বড্ড মায়াই লাগে দেখলে এই মেয়েকে। ইসমাম ইনুকে বলে, আমাদের সবার জন্য শরবত নিয়ে এসো যাও। ইনু তড়িৎ মাথা নেড়ে ছুটে যায় কিচেনে। প্রীতম দূরে দাঁড়িয়ে তাকিয়ে আছে শ্বশুরের দিকে। সে বুঝতে চাইছে তার শ্বশুরের মতিগতি, কিন্তু পারছে না। শরবত খেতে খেতে ইসমাম প্রণবীর সাথে গল্প করে। তার পড়াশোনার কথা শোনে ইসমাম। কিভাবে প্রণবী নিজের পড়াশোনা শেষ করেছে সেসব জানতে চায়। প্রণবীর এই লোকগুলোকে খারাপ লাগে না, এদের কণ্ঠে প্রণবী দরদ খুঁজে পায়। তাই বরাবর এদের সম্মানের সহিত ট্রিট করে সে। আপু বলেছে একজনের অন্যায়ের জন্য কখনো অন্য লোককে কষ্ট দেওয়া, তার সাথে খারাপ ব্যবহার করা উচিত না। প্রীতম একটা শার্ট চাপিয়ে বাজারের ব্যাগ হাতে নিয়ে তাড়াহুড়ো লাগিয়ে ইনুকে ডেকে বলে, বাবাকে দেখো আমি বাজারে যাচ্ছি। শরবত খেতে খেতে মাথা তুলে তাকায় ইসমাম। এক পলক জামাইকে দেখে চোখ সরিয়ে নিয়ে গম্ভীর কণ্ঠে বলে, আমি দুপুরে খাবো না, আমার একটা ইনভিটেশন আছে। প্রীতম থামলো। হাত থেকে শরবতের গ্লাসটা সরিয়ে রেখে ইসমাম আবারও বলল, তোমার সাথে কথা আছে তাই এখানে আসা। ইনু প্রীতম দুজনেই অবাক হয়ে দেখছে ইসমামকে। ইসমাম ইশারায় প্রীতমকে বসতে বলে সরাসরি জানতে চাইল, অস্ট্রেলিয়া যেতে উঠে পড়ে লেগেছে শুনলাম। প্রীতম এবার বুঝতে পারলো বিষয়টা। ইনু জামাই শ্বশুরের মাঝে আজ ঢুকবে না, তাই মুখে কুলুপ আটলো। ইসমাম বলতে লাগলো, ইরফান আর কদিন পর চলে আসছে বলো? প্রণবী নামটা শুনেই নড়ে চড়ে বসলো। চোখে মুখে ছেয়ে আছে অস্বস্তি আর বিরক্তি মেয়েটার। ইদানিং এই নামটা শুনলে তার রাগও হয় না, ভয়ও হয় না। ওই উটকো উগ্র লোকটাকে শুধুমাত্র বিরক্ত লাগে কারণ এত সুন্দর একটা পরিবারের অপদার্থ ছেলে একটা বিরক্তিকর ফালতু পাগল লোক। ওকে ভয় পাওয়ার কিচ্ছু নেই, ওকে শুধু বিরক্ত লাগে। প্রীতম কোনো জবাব না দেওয়াতে ইসমাম বলতে লাগলো, অভিভাবক হিসেবে আমাদের নাই ধরতে
পারো, কিংবা তোমার জীবনে আমাদের মুরব্বীদের কি কাজ ভাবতে পারো, তবে আলটিমেটলি অভিভাবক আমরা তোমাদের। সেখান থেকে একটা কথা বলতে চাই, ওই লাইফটা দূর থেকে ঝকঝকে রিল্যাক্সিং লাগতে পারে, বাস্তবে তা নয়। আমি জীবনের একটা গুরুত্বপূর্ণ সময় বিদেশ বুবি হয়ে কাটিয়ে দেখেছি। যতদূর দেখলাম তুমি ব্রিলিয়ান্ট, এখানেই চাইলে চমৎকার কিছু করতে পারবে। সেই হিসেবে ভেবে দেখতে পারো আরো একবার। আর তাছাড়া একটু থামলো ইসমাম, বলল, একমাত্র মেয়ে অস্ট্রেলিয়া থাকে, 2-3 বছর পর এসে আমাদের মুখ দর্শন করবে। এতে কেন জানি সায় দিতে ইচ্ছে হলো না। এটা আমার আবেগের জায়গা থেকে বললাম, যদিও তোমাদের কাছে আমার আবেগের দাম কতটুকু তোমরাই ভালো জানো। ইনু তাকিয়ে আছে বাবার দিকে। সে জানতো এমন কিছু হবে। তাকে যখন প্রীতম অস্ট্রেলিয়া যাওয়ার কথা বলেছিল, সে প্রীতমের মুখের দিকে তাকিয়ে রাজি হয়েছে শুধু, তার সাই ছিল না মোটেই। সে চায় না কোথাও যেতে, এখানে আপনজনের মাঝে থেকে সেই মানুষ হতে চায়, সংসার করতে চায়। প্রীতম কিছু বলছে না শ্বশুরের কথার জবাবে, চুপ করে আছে শুধু। ইসমাম প্রণবীর মাথায় হাত বুলিয়ে উঠে দাঁড়ায়, মেয়ে জামাইয়ের দিকে তাকিয়ে বলে, আসছে তোমাদের অ্যাপার্টমেন্টের পেছনে কুমুদিয়া অ্যাপার্টমেন্টে আমার এক কলিগের বাসায় ইনভিটেশন আছে আজ। ভালো থেকো। প্রীতম চুপচাপ উঠে দাঁড়িয়ে শ্বশুরকে সালাম দেয়। ইনায়া তখন বলে, পাপাকে আমি এগিয়ে দিয়ে আসছি। প্রীতম আর গেল না, বুঝে নিল বাপের সাথে আলাদা কথা বলবে ইনু, তাই ওখানেই থামলো। বাপ বেটিতে যখন গ্রাউন্ড ফ্লোরে পৌঁছলো, ঠিক তখন ইনু পাপার হাত টেনে ধরে নরম গলায় বলল, পাপা। ইসমাম দেখলো মেয়েটিকে, পরপর মাথা ঘুরিয়ে গম্ভীর কণ্ঠে বলল, সংসার করার বয়স তোমার হয়নি, বেশি চাপ নেওয়ার দরকার নেই। প্রেরণা মেয়েটার সাথে মানিয়ে গুছিয়ে ধীরে সুস্থে সব করো, শেখো, পড়াশোনাটা ছেড়ো না। ইনু হুট করে শক্ত করে জড়িয়ে ধরলো ইসমামকে। কিছুক্ষণ চুপ করে কাঁদলো। ইসমাম লম্বা লম্বা শ্বাস ফেলে বলল, তোমার প্রতি অখুশি নেই, যেভাবে সুখী হতে ইচ্ছে করে হও। শুধু নিজের স্বপ্নের কথা ভুলে যেও না, যেটা আমারও স্বপ্ন। ইনু কোনো কথা বলছে না। ইসমাম মেয়ের চোখ মুছিয়ে দিয়ে মাথায় একটা চুমু খেয়ে বলল, মন খারাপ লাগলেই স্বামীকে নিয়ে ও বাড়িতে যেও। আমারও মেয়ে জামাইকে আপ্যায়ন করতে ইচ্ছে হয়, ভাইয়ার মতো। গম্ভীর কণ্ঠে কথাগুলো বলে ইসমাম লম্বা কদমে এগিয়ে যায় সামনে। ইনু ঠায় দাঁড়িয়ে ঝাপসা চোখে কিছুক্ষণ বাবার যাওয়াটা দেখে চোখ মুছে ঘুরে লিফটের কাছে যায়। আজ এই অ্যাপার্টমেন্টের লিফটটা ফাঁকা, ছুটির দিন, তাই চাপ নেই। হুট করে কোথাও থেকে রাদীপ এসে লিফটে ঢুকে পড়ে। ইনায়া অস্বস্তিতে জড়সড় হয়। এই ছেলেটাকে সে এখানে আসার পরের দিন থেকে সহ্য করতে পারে না। এর নজরে খুব খারাপ কিছু দেখে ইনায়া, বিরক্ত লাগে দেখলেই। রাদীপ ওকে দেখে চওড়া হেসে বলল, হ্যালো ভাবিজি, কেমন আছেন? জি ভালো, আপনি ভালো আছেন? তাড়াহুড়ো জবাব দিয়ে ইনু ফোন ঘাঁটতে ব্যস্ত হয়ে পড়ে। আর কোনো কথোপকথনে সে যেতে চাইছে না এই লোকের সাথে। রাদীপকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে পা থেকে মাথা, অতপর দৃষ্টি গিয়ে স্থির হয় নিতম্বের দিকে। প্রীতম ভাইয়ের বউটা মারাত্মক সুন্দরী, একেবারে তোল তোলে সুন্দর। এটাকে প্রীতম ভাই কিভাবে পটিয়েছে কে জানে। রাদীপের ইচ্ছে করে একটু ছুঁয়ে দেখতে ঠিক কতটা নরম। এমনিতেও ভারী স্বাস্থ্যের মেয়েদের প্রতিও আলাদা ঝোঁক রাদীপের। লিফট 8 তলায় থামলে ইনু ওড়নার সামলে হন্তদন্ত হয়ে বেরিয়ে যায়। রাদীপ বাঁকা হাসি কিছুক্ষণ। এই মেয়েগুলোর ঢং দেখলে রাদীপের হাসি পায়। এত ভয় পাওয়ার কি আছে? রাদীপ কি চেপে ধরতো লিফটে? রাদীপ কারো কনসেন্ট ছাড়া কখনো এগোই না, অত আহম্মক না রাদীপ। প্রেরণা জানের কথা মনে পড়ে যায় রাদীপের। জানটাকে ইদানিং দেখাই যায় না, বিজনেস নিয়ে ব্যস্ত। আজ সময় করে যাবে, কেন পাত্তা দিচ্ছে না সোশ্যাল সাইটে জানতে চাইবে। বড্ড বেশি দেমাগ এই মহিলার। ভাবতে ভাবতে একটা দীর্ঘশ্বাস ফেলে রাদীপ। দেমাগী মেয়ে তার সব থেকে বেশি পছন্দের। পরপর 3টে জাতীয় দিবসকে সামনে রেখে দলীয় কর্মসূচি সাজাতে ইহান সকাল থেকে দুপুর 2:30টা পর্যন্ত ছেলেদের নিয়ে তার পার্টি অফিসে। এর মাঝে মেয়রের এবং প্রেস ক্লাব থেকে লোক এসেছিলেন। তাদের সাথে একটা মিটিং শেষ করতে হয়েছে সরকারি কলেজের ছাত্র সংঘের সদস্যদের ব্যাপারে। রাজনীতিতে সরব লোকটা, আর্মি থেকে বেরিয়ে এসে এটাকেই নিজের প্যাশন বানিয়ে রেখেছে, এটা এক কথায় সবাই মানে। দলের সভাপতির থেকেও ইহান তাজওয়ারের ঠাটবাট বেশি। এর কারণ সে মির্জা বাড়ি কিংবা স্বামী নোয়াশারের
মির্জার ভাইপো বলে নয়, বরং ওর পরিশ্রম। বড় বাবাকে দেখে ইহান শিখেছে বড় বাবা তার রাজনীতি করাকে সাই না দিলেও বলেছে, যদি উদ্দেশ্য তোমার জনসেবাই হয় তবে একটুও কার্পণ্য করবে না তুমি। ইহান করেও না, তার ধ্যান জ্ঞান ওই পরিবার আর রাজনীতি। আপন এসে 2:30 নাগাদ উসখুস করতে থাকে। ইহান তখন অন্তরের সাথে স্কেজিউল ফিক্সড করে নিচ্ছিল। মাথা না তুলে বলে, ঝেড়ে কাশু খিদে পেয়েছে। তো অর্ডার করে নে। আচ্ছা, আপন উসখুস করতে করতে বলল, ভাত খাবে সবাই। আশেপাশে বিশ্বস্ত কোনো স্পাইস হোটেল তো নেই স্বাদে আহ্লাদে ছাড়া? শেষের কথাটা মিনমিন করে বলে আপন। ইহান মাথা তুলে তাকায়। আপনের দিকে শীতল দৃষ্টি নিক্ষেপ করে বরফ ঠান্ডা গলায় বলে, স্বাদে আহ্লাদে থেকে অর্ডার করে নে। ওনারা ডেলিভারি সার্ভিস দেয় না। ইহান কিছুক্ষণ সবার মুখের দিকে তাকিয়ে থেকে একটা লম্বা শ্বাস ফেলে বলে, চল আমিও যাব। এবং শোন, ওখানকার মহিলা স্টাফদের দিকে তাকানো, তাদের অতিরিক্ত জ্বালাতন করা কিংবা শীষ বাজানোর মতো ঘটনা ঘটানোর দুঃসাহস করলে আজ লাথি মেরে মেরে এক এক টাকায় বের করব। মাথায় থাকবে? ছেলেগুলো ভাইয়ের কথায় মাথা নাড়াই তড়িৎ বেগে। তাদের মাথায় থাকবে। ইহান চেয়ার ঠেলে পাঞ্জাবির হাতা গুটিয়ে নিয়ে উঠে দাঁড়ায়। এর মাঝে ঋতু ফোন করে ফোনটা রিসিভ করে ইহান বলল, লাঞ্চ এখানে কোথাও করে নিচ্ছি মাম্মা, তুমি খেয়ে নাও। সপ্তাহে 3 দিন প্রেরণা ক্যাটারিং সার্ভিস অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্টের অফিসে বসলে 3 দিন বসে স্বাদে আল্লা দিতে। আজ তার পালা পড়েছে রেস্তোরাঁয়। সকাল থেকে ভীষণ ব্যস্ত। আজ স্যালারি শিট করতে হয়েছে বলে সাব্বির ছুটিতে বাকি দুজনকে দিয়ে এসব কাজ করিয়ে প্রেরণার স্বস্তি পায় না। ল্যাপটপ থেকে চোখ সরিয়ে দেখলো আফরা তার দিকে ছুটতে ছুটতে আসছে। প্রেরণা জিজ্ঞাসু দৃষ্টিতে তাকায়। আফরা বলে, ম্যাম, তাজওয়ার মির্জা এসেছেন তার ছেলে নিয়ে, কি করব? খানিকটা অবাক প্রেরণা। ইহান কখনো এখানে আসেননি বলে সে উকি দিয়ে দেখলো সবাইকে। আফরা বলতে থাকে, ম্যাম কি করব, মিল টাইম তো শেষ, আমাদের স্টাফদের জন্য আছে খাবার দাবার, ওনাদের কি বলবো? ছোটখাটো একটা মুসিবত হলো প্রেরণার। আবারও উকি দিয়ে দেখলো লোকগুলোকে, দেখলো ইহানকে। তার বেশ খারাপই লাগছে। কখনো আসে না লোকগুলো তার এভাবে আজ ফিরিয়ে দেবে। বেলা 2:30 বেজেছে। সবাইকে ক্লান্ত লাগছে। নিশ্চয়ই খেটেছে বেশ। কপালে চিন্তার ভাঁজ প্রেরণার। আফরা আবারও বলল, ম্যাম কি করব? একবার উকি দিয়ে বাইরে তাকায় প্রেরণা, একবার আফরাকে দেখে অতঃপর বলে, ওনাদের গিয়ে বলো মেনু সামান্য কম আছে, এতে চলবে কিনা, নয়তো কিছুক্ষণ অপেক্ষা করতে বলো, আমি কিছু একটা করছি। আফরাজ অবাক হয়ে ম্যামের কথায় মাথা নাড়ায়। প্রেরণার শাড়ির আঁচল ডান কাঁধে জড়িয়ে নিতে নিতে বলে, আর হ্যাঁ, মিল টাইম যে শেষ এসব কথা বলার দরকার নেই। ভদ্রভাবে জানতে চাইবে ওনাদের জন্য আর কিছু করব কিনা। ইলিশের পাতুরে ঘন ডাল, সাদা ভাত, চিংড়ি পটল এই সবই ছিল তখন মেনুতে। মাংস নেই, নেই ডেজার্ট আইটেম। আফরা জানতে চায় গিয়ে, স্যার দুঃখিত, আপাতত মেনু কম আছে, অনুগ্রহ করে আমাদের কিছু সময় দেবেন। ইহান হাত ঘড়িতে সময় দেখে রাশভারী আওয়াজে বলল, যা আছে নিয়ে আসুন, উই ক্যান ম্যানেজ। খাবারগুলো পরিবেশন করে স্টাফরা চলে আসে প্রেরণার কাছে। প্রেরণা তখন স্টাফদের জন্য ভাত বসিয়েছে। ওদের দিকে তাকিয়ে হেসে বলল, আজ তোমরাও ম্যানেজ করে নাও। অভুক্ত লোকগুলোকে ফিরিয়ে দেওয়া কি ঠিক হতো বলো? সবাই হেসে মাথা নাড়ায় ম্যামের কথাতে। তাদের কাছে প্রেরণা ম্যাম অদ্বিতীয়া। প্রেরণা ম্যামের তুলনা তিনি নিজেই। ঘুরে ঘুরে মেয়ে জামাইয়ের সংসার দেখছে আলো আর শামিন। মোটামুটি ফাঁকা ফ্ল্যাট, নেই তেমন কোনো আসবাব, তবে যা আছে সবকিছু গুছিয়ে রাখা। ইনশিরাহ মায়ের পিছু পিছু হাঁটতে হাঁটতে সবকিছু মা বাবাকে দেখিয়ে বলছে কোনটা কত দাম দিয়ে কিনেছে। ঠকেছে কিনা জানতে চাইছে মাম্মা পাপার কাছে। যেহেতু সে আর মইন উভয়ই এসবে কাঁচা, একটা ফ্লাওয়ার ভাস তুলে মা বাবাকে দেখিয়ে বলে, মামা বাবা দেখো, এটা বার্গেটিং করে আমি আর মুই নিউ মার্কেট থেকে 700 টাকা কিনেছি। এমন মাল অনিন্দ থেকে 10,000 নিতে পারতে বলো, আমরা জিতেছি না মামা বাবা? আলো মেয়ের সরল প্রশ্ন শুনে মেয়ের সরল মুখটার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তারপর একটা হাতে মেয়ের গাল ছুঁয়ে নরম গলায় বলে, তুমি আর মন দুজনেই জিতেছো মা।
স্বামীর পরিতৃপ্তির হাসি হাসে। আলো এটা কেন বলল ইনশিরাহ এত বুদ্ধিমতী হয়েও তৎক্ষণাৎ বুঝল না। সে ঘুরে ঘুরে কিছু পেইন্টিংস দেখাতে লাগলো মাম্মা পাপাকে। তখন কলিং বেল বেজে ওঠে। ইনশিরাহ গিয়ে দরজা খুলে দিতেই দেখলো একটা ক্লান্ত সুদর্শন শ্যামলা মুখ। ইনশিরাহকে দেখে নিমেষেই যার মুখের ক্লান্তি নাই হয়ে গিয়েছে। ইনশিরাহ কিছু বলার আগেই লোকটা ঘরে ঢুকে ইনশিরাহকে দুহাতে আগলে সোজাসুজি শূন্যে তুলে নেয়। ইনশিরাহ হাঁসফাঁস করে ফিসফিসিয়ে বলে, কি করছোটা কি? মঈন হেসে বলল। It's worth it. এসে চাপা স্বরে চেঁচিয়ে বলল, ইটস ওয়ার্থ ইটের বাচ্চা, তোমার শ্বশুর শাশুড়ি এসেছেন। ততক্ষণে আলো স্বামীন এসে দাঁড়ায় সেখানে। চোখ বড় বড় করে মেয়ে জামাইকে দেখে চোখ নামিয়ে নেয়। মঈন বোকার মতো কিছু মুহূর্ত তাকিয়ে থেকে ধপ করে ইসিকে ফেলে দেয় মেঝেতে। আটকে ওঠে ইসি, দাঁত খিচিয়ে বলে। ফেললে কেন? মঈন ফাঁকা ঢোক গিলে বলে, It's worth it. যে ঘর থেকে বেরিয়েছে আলো স্বামীন হন্তদন্ত হয়ে সে ঘরে চলে যায়। আর এক মুহূর্তও দেরি না করে ইনশিরাহ মেঝেতে বসে কাতরাচ্ছে। মঈন ওকে টেনে তুলে করুণ কণ্ঠে বলে, সরি। হ্যাঁ, খুব সরি বউ। ফ্রেশ হয়ে ভীষণ লজ্জিত ভঙ্গিতে শ্বশুর শাশুড়ির কাছে যায় মঈন। আলো টিফিন ক্যারিয়ার থেকে খাবারগুলো বের করে টেবিলে রাখে। মেয়ে জামাইয়ের জন্য রেঁধে এনেছে আজ। সময় নিয়ে অস্বস্তি কাটিয়ে মঈন শ্বশুরের সাথে গল্প করে ইসি তার মাকে সাহায্য করে। কথায় কথায় মঈনই কথাটা তোলে স্বামীনের কাছে। তার এক বন্ধুর বোন সদ্য গ্রাজুয়েশন শেষ করেছে, তার জন্য ছেলে খোঁজা হচ্ছে। মেয়েটি বেশ ভালো, সুন্দরী, ম্যাচিওর এবং মার্জিত। মঈন শ্বশুরের কাছে পারমিশন চাই ইহানের সাথে এ ব্যাপারে কথা বলবে কিনা। স্বামীন আশ্চর্য হয়ে বলে, ইহান তোমার বন্ধু মানুষ, তুমি কথা বলবে, এতে আমার পারমিশন নেওয়ার কি আছে? তুমি কথা বলো, কালই বলো ওর সাথে। সন্ধ্যার আগে আগে রেস্তোরাঁ থেকে প্রচন্ড মাথা ব্যথা নিয়ে প্রেরণা ফিরেছে। আজ তাদের সপরিবারে ইনভিটেশন আছে তাদের অ্যাপার্টমেন্টের 9 তলার কর্নেল আঙ্কেলের মেয়ের বিয়েতে। একটা কমিউনিটি সেন্টারে হবে বিয়েটা। বাড়িতে ঢুকে প্রেরণা দেখে সবাই রেডি। ইনু একটা বেনারসি সিল্কের শাড়ি পরেছে। প্রণমীকেও সাজিয়ে দিয়েছে, আর শুদ্ধকেও। তার ভাইয়ের বউ আদুরে হলেও কখনো অহংকারী নয়, এটা বারবার বুঝিয়ে দেয়। প্রেরণা ভীষণ খুশি মেয়েটার উপর। ওর দিকে তাকিয়ে ইনু বলে, আপু, আপনার জন্য সাদা জামদানিটা বেছে রেখেছি, ফটাফট রেডি হন। বোনের ক্লান্ত মুখটা দেখে প্রীতম এগিয়ে এসে বলে, ইজ এনিথিং রং আপু? ভাই তোরা যা, আমার না ভীষণ মাথা ব্যথা করছে, আমি যাব না রে। প্রেরণাকে সত্যিই কাহিল লাগছে খুব। মিস জেনি বলল, সেরকম হলে আমিও যাব না প্রেরণা মামুনি। না মিস জেনি, আপনি সব সময় স্যাক্রিফাইস করেন, আজ যান। আমি বাচ্চা মেয়ে নই, ঔষধ খেয়ে ঘুমাবো। শুদ্ধ, তুমি মামি মামুনিকে বিরক্ত করবে না মোটেও, ঠিক আছে? শুদ্ধ ভদ্র ছেলের মতো মাথা নাড়ায়। ওদের বুঝিয়ে সুচিয়ে পাঠিয়ে দিয়ে প্রেরণা অ্যাপার্টমেন্টের দরজা লক করে বিছানায় কিছুক্ষণ শুয়ে থাকলো, সিলিং এর দিকে দৃষ্টি দিয়ে। এই ফাঁকা অ্যাপার্টমেন্টের ঘুটঘুটে অন্ধকার রুমটাতে নিজেকে লাগছে ধুধু মরুভূমিতে একটা বিন্দুর মতো নিঃসঙ্গ। আচ্ছা, এখন যদি প্রেরণা মরে যায় তবে? উল্টো পাল্টা কথা মাথায় আসতে দিল না প্রেরণা। জীবনে এসব উল্টো পাল্টা চিন্তা কখনো ভেবেও দেখেনি। সে বরাবর বাঁচতে চেয়েছে, নিজের জন্য না হলেও কারো না কারোর জন্য। ছোটবেলায় ভাই বোন দুটো, তারপর মেজর ওয়াশিদ শরীফের জন্যে, তারপর ছেলেটা। উঠে বসলো প্রেরণা। একটু কড়া লিকার খেলে হয়তো বা এই ফালতু মাথা ব্যথাটা কমে যাবে। ইন্ডাকশনে চা বসিয়ে প্রেরণা সদর দরজার কাছে যায়। কলিং বেল বেজেছে বলে দরজা খুলেই দেখলো দরজার বাইরে রাদীপ হাসাহাসি মুখ করে দাঁড়িয়ে। মুহূর্তেই মেজাজটা খারাপ হয়ে গেল প্রেরণার, তবুও প্রকাশ করলো না। বলল, কিছু বলবে? খানিকটা সোডা দরকার প্রেরণা আপু। হ্যাঁ দাঁড়াও, দিচ্ছি। রাদীপকে দরজার কাছে দাঁড় করিয়ে রেখে প্রেরণা এগিয়ে গেল কিচেনের কাছে। রাদীপ দরজার কাছে দাঁড়িয়ে বলছে, তুমি আমার ফ্রেন্ড রিকোয়েস্ট কেন অ্যাকসেপ্ট করো না প্রেরণা আপু? আমি অতটা অ্যাক্টিভ নই সোশ্যাল সাইটে। সোজা সাপটা উত্তর দিয়ে ওয়াল ক্যাবিনেট থেকে সোডার বোতলটা নামাতে একটু উঁচু হতেই টের পেল তার উন্মুক্ত কোমরে দুটো শক্ত পুরুষালী হাত পেছন থেকে ধরেছে তাকে। প্রেরণা আঁতকে উঠে ঘুরে তাকাতেই
প্রেরণা আতকে উঠে ঘুরে দাঁড়াতেই রাদীপ কেমন নেশালো কণ্ঠে বলল, প্রেরণা ট্রাস্ট মি, এসব কেউ জানবে না। মস্তিষ্ক কিছুক্ষণের জন্য কাজ করা বন্ধ করে দিয়েছে প্রেরণার। পরপর গায়ের সমস্ত শক্তি খরচ করে রাদীপের গালে একটা চড় বসিয়ে দেয়। রাদীপ ওই চড়ে একটুও বিচলিত হয় না, উল্টে বলতে থাকে, আমি জানি তুমি কি চাও, ন্যাকামি করবে না প্রেরণা, কেন নিজেকে কষ্ট দিচ্ছ? প্রেরণা হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে বলে, কি জানো তুমি? এই যে তুমি কত একা, তোমার চোখ বলে দেয় তুমি কি চাও। দু চোখ বন্ধ করে প্রেরণা দম নেয়, তারপর বলে, কি বলে আমার চোখ? তোমার কাউকে দরকার, এটা তোমার ওই নীল চোখ ধরে দেখলে আমি বুঝতে পারি। কাম অন প্রেরণা, ইউ ক্যান ট্রাস্ট মি। তোমার একটুও সম্মানহানি হবে না, এটা শুধু আমাদের দুজনের সিক্রেট থাকবে। প্রেরণা কিছু বলতে পারছে না, তার হাত পা অসাড় হয়ে আসছে ধীরে ধীরে। রাদীপ প্রেরণার হাত ধরে বলল, প্রেরণা তুমি জানো আমি তোমাকে কতটা চাই। ট্রাস্ট মি, তোমার 5 বছরের না পাওয়া শূন্যতা পুষিয়ে দেব। আমি তোমাকে ডিসঅ্যাপয়েন্ট করবো না, একটু ভরসা করে দেখো। থরথর করে কাঁপছিল প্রেরণা। নিজেকে সামলে নিয়ে রাদীপের ডান হাতের কনুই খপ করে ধরল। পরপর ওর কনুইয়ের অপর পাশের একটা দাগ দেখে প্রেরণা বলল, ড্রাগ নাও তুমি? রাদীপ কিছু বলে না। প্রেরণা উত্তেজিত হয়, শুধু ধীরে ধীরে বলল, বেরাও এখান থেকে রাদীপ, ভালোই ভালোই বলছি। রাদীপ এগিয়ে এলো প্রেরণার কাছে, বলল, ঢং করবে না, এটা জোরাজোরি নাই প্রেরণা, তুমি নিজেও জানো তোমার কি নেই, যেটা আমি তোমাকে দিতে পারি, এতে রিস্ক থাকবে না। আর কিছু সহ্য করতে পারল না প্রেরণা। রাদীপের হাতটা ইন্ডাকশনে চেপে ধরল প্রচন্ড তেজে। চেঁচিয়ে উঠল রাদীপ তীব্র যন্ত্রণায়। প্রেরণা খানিক বাদে ওর হাত ছেড়ে দিয়ে কণ্ঠে তেজ নিয়ে বলল, এখানে আসার পর থেকে সময়ে অসময়ে তোমার পাপার থেকে আমি হেল্প পেয়েছি, সেই কৃতজ্ঞতা বোধ থেকে আজকের মতো ছাড় দিলাম, নয়তো তোমার মতো ড্রাগ অ্যাডিক্ট, পর্ন অ্যাডিক্ট ছেলেদের সাথে আমি কি করতে হয় আমার জানা আছে। আউট! আজকের পর থেকে আমার সামনে পড়ারও চেষ্টা করবে না। পুড়ে গিয়েছে রাদীপের হাত। যন্ত্রণাটুকু গিলে ফেলে প্রেরণার দিকে রক্ত চক্ষু নিয়ে তাকিয়ে থাকে। প্রেরণা দম নিয়ে ওকে ধাক্কাতে ধাক্কাতে বের করে অ্যাপার্টমেন্ট থেকে। তারপর ওর মুখের ওপর দরজাটা বন্ধ করে দিয়ে দরজায় ঠেস দিয়ে দাঁড়িয়ে থাকে দীর্ঘ সময়। সময় গড়ায় অকস্মাৎ প্রেরণা বিকট চিৎকার করে কেঁদে ওঠে। অ্যাপার্টমেন্ট গুমোট হয়ে যায় সেই চিৎকারে, কান্নায়। এরপর শুধু কাঁদতেই থাকে, দুহাতে মুখ ঢেকে। কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ে নিস্তেজ হয়ে। কি নিদারুণ করুণ সেই দৃশ্য! কেমন পাগলের মতো কাঁদছিল মরুভূমিতে একা মেয়েটা। কাঁদতে কাঁদতে আশেপাশে তাকাই প্রেরণা। দেখতে পাই শাওকত তার সামনেই চুপ করে বসে আছে। দেখছে প্রেরণাকে সহানুভূতি মাখা দৃষ্টিতে। প্রেরণা রেগে চেঁচিয়ে উঠল, বলল, কি বললো ওই জানোয়ারটা? আমি একা? আমি তো সত্যি একা, ভীষণ একা, আমি ভয়ঙ্কর একা। ওয়াশিদ শরীফ, আপনি কিভাবে আমাকে একা করে দিলেন এভাবে? আমাকে কেন সাথে করে নিয়ে গেলেন না? আমি ভীষণ একা মেজর ওয়াশিদ, ভীষণ ভীষণ ভীষণ। বুকে হাত চেপে রেখে উন্মাদের মতো কাঁদছে, শুধু কাঁদছে, আর কিছু বলে না মেয়েটা। শুধুই কাঁদে, মানুষ মরলে যেভাবে কাঁদে সেভাবে। গোটা অ্যাপার্টমেন্টের দেওয়ালও হয়তো সেই রাতে কেঁদেছে ওর কান্না দেখে। প্রীতমেরা রাতে দাওয়াত খেয়ে যখন ফিরলো, রাত তখন 12টা প্রায়। শুদ্ধ মামার কোলে ঘুমিয়ে আছে। বাইরে দাঁড়িয়ে কলিং বেল টেপার পরেও প্রেরণা যখন দরজা খুলল না, তখন পাসওয়ার্ড দিয়ে ঢুকলো ওরা। অ্যাপার্টমেন্টে ঢুকতেই ইনু আর মিস জেনি একসাথে চিল্লিয়ে উঠল। প্রেরণা মেঝেতে পড়ে আছে লবিতেই। চমকে যায় ওরা। প্রীতম তাড়াহুড়ো করে ঘুমন্ত শুদ্ধকে একটা সোফায় শুইয়ে দিয়ে ছুটে যায় প্রেরণার কাছে। আপুর মাথাটা কোলের উপর উঠিয়ে ডাকতে থাকে, আপু, এই আপু, তোমার কি হয়েছে? আপু, চোখ খোলো। পিটপিট করে চোখ মেলছে প্রেরণা। তার কাছে মনে হচ্ছিল বিগত কয়েকদিন ধরে এসে ঘুমোচ্ছে, কিন্তু আদতে তা নয়। মাথাটা ভারী হয়ে থাকায় এমন ঠেকছে। বুকটাও কেমন জ্বালা করছে অল্প স্বল্প। যতদূর মনে পড়ছে, গতকাল রাতে তার প্যানিক অ্যাটাকের মতো হয়েছিল। সচরাচর যা হয় প্রেরণার। দুর্বল শরীরটা টেনে টুনে জোরপূর্বক উঠিয়ে বসে তাকাই আশেপাশে। প্রীতম পায়ের কাছে বসে ঝিমুচ্ছে সকাল সকাল। বোনের নড়াচড়ার অস্তিত্ব টের পেয়ে মাথা তুলে তাকিয়ে উদ্বিগ্নতার সহিত বলে, আপু, এই আপু, ঠিক আছো?
হাই তোলে প্রেরণা, যদিও শরীরটা দুর্বল ভীষণ। ভাইয়ের মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, ঘুমাসনি? এখানে বসেছিলি, কি আজব। প্রীতম উঠে দাঁড়ায়, তড়িৎ গিয়ে বোনের পাশে বসে দুহাতে বোনকে আগলে ধরে কেমন করুণ কণ্ঠে বলে, এই আপু, কি হয়েছিল? কে কি বলেছে? বলো আমাকে, কি হয়েছিল বলো না। প্রেরণা ভাইকে শান্ত করে বলে, শান্ত হ, শান্ত হ, কিচ্ছু হয়নি, প্লিজ শান্ত হ। প্রীতম রেগে যায়, বলে, তোমার সমস্যা কি জানো আপু? তুমি মনে করো তুমি অনেক বেশি বোঝো, যা বোঝো সেটাই ঠিক। আশ্চর্য, এখানে আমার বোঝা না বোঝার কথা আসছে কেন? আমি বলেছি কিছু হয়নি, শান্ত হ, উত্তেজিত হোস না, দ্যাটস ইট। কিছু তো হয়েছে, বলো কে তোমাকে কি বলেছে বলো। ছেলেটার ভাবগতিক দেখে প্রেরণা আরো নির্লিপ্ততায় মরিয়ে নেয় নিজেকে। এসব তো তার জীবনে কম হয়নি। চেনা জানা বিশ্বস্ত ছেলে থেকে শুরু করে রাদীপ সবাই তাকে এভাবেই ট্রিট করেছে। ঝই ঝামেলা চায় না প্রেরণা। কি হবে? প্রীতম গিয়ে দুঘা বসাবে, তারপর কি হবে? কজনকে দুঘা বসাবে প্রীতম? 6 তলার আরাব ভাই, 10 তলার শাবাব, 3 তলার জাবির, কজনকে পিটিয়ে প্রীতম তাদের ফেরাবে? তারপর তারা আর কোন নজর দেবে না প্রেরণার দিকে, আসতে চাইবে না প্রেরণার একাকিত্ব ঘোচাতে। সরাসরি না হলেও দৃষ্টি দিয়ে বলবে না। প্রেরণা, জড়াজড়ি নয়, তুমি রাজি থাকলেই হবে, তোমার সম্মানহানি হবে না। প্রীতম বোনকে ভালো করে লক্ষ্য করে বলে, এসব তুমি ছেড়ে দাও, বাদ দাও প্লিজ, বাদ দাও আপু। আমি যা আর্ন করি তা দিয়ে চলে যাবে আমাদের, প্লিজ বাদ দাও আপু। প্রেরণা ভাইয়ের উস্কো খুস্কো চুল উদ্ভ্রান্ত মুখটার দিকে তাকিয়ে বলে, পাগল তুই, এমনি শরীর খারাপ লাগছিল, আমার কর্মস্থলেও কিছু হয়নি। ডক্টর বলেছে অতিরিক্ত স্ট্রেস থেকেই এমন হচ্ছে। হ্যাঁ, কদিন একটু স্ট্রেস বেশি যাচ্ছিল। আর তুই এসব কি বলছিস? বি প্র্যাকটিক্যাল ভাই। তোর আর্নিংয়ে চলে যাবে মানে? তোর আর ইনুর ফিউচার নেই, সেভিংস করতে হবে না? ফাজিলের মতো কথা বলবি না, বুঝিস তুই কি বলছিস? শুদ্ধ আর প্রণামীর জন্য খাটতে হবে আমাকে, এসব বেহুদা নয়। তোর যা আয় সেটা তোর, ইনুর, তোদের বাচ্চার জন্য। আর অস্ট্রেলিয়া চলে গেলে তো কথাই নেই। আমি যাব না, আমি কোথাও যাব না, আমি তোমাকে ফেলে কোথাও যাব না আপু। প্রীতম বোনকে শক্ত করে ধরে বসে থাকে, একটু নড়চড়ো করে না। প্রেরণা ওকে মৃদু ধাক্কা দিয়ে বলে, ভাই ঠিক আছে, ডোন্ট ওয়ারি ভাই। তোমার বিয়ে দেব আমি। অকস্মাৎ কথাটা বোনের মুখের উপর প্রীতম বলে দিল। প্রেরণা ভাইয়ের মুখের দিকে তাকিয়ে চোখ বড় বড় করে। প্রীতম তড়িৎ মাথা নেড়ে তাড়াহুড়ো লাগিয়ে বলে, তোমার কিছু বাদ দিতে হবে না, শুধু তোমার বিয়ে দেব আমি, বিয়ে দেব। ভীষণ মেজাজ খারাপ করে প্রেরণা নিজের গা থেকে ভাইয়ের হাতটা সরিয়ে দিয়ে ধমকে ওঠে, একেবারে বেয়াদবের মতো কথা বলবি না। আমার লাইফের ডিসিশন কি তুই নিবি? প্রীতমের মাথায় জেদ চেপে যায়, চেঁচিয়ে বলে, কেন? প্রণিমির লাইফের ডিসিশন তুমি নিই না? আমার লাইফের ডিসিশন তুমি নাও না? তো আমি তোমার লাইফের ডিসিশন নেব, ফুপিকে কল করব, আমি বিয়ে দেব তোমার। প্রেরণাও রেগে গিয়ে প্রীতমকে বকতে থাকে। প্রীতমও চেঁচাতে থাকে। বাইরে লিভিং রুমে বসে সব শুনছিল ইনায়া, প্রণমী আর মিস জেনি। এক পর্যায়ে হাঁপিয়ে গিয়ে প্রেরণা ভাইকে বলে, ভাই বিশ্বাস কর, আমি এভাবেই ঠিক আছি। আমি খারাপ নেই, আমি একটু খারাপ নেই। তুই যা, মাথা ঠান্ডা কর, যা। ইনু প্রেরণার জন্য এক বাটি গরম স্যুপ নিয়ে এসে প্রীতমকে বলল, আচ্ছা এখন এসব বাদ দাও, ও বাড়ি থেকে মেহমান আসবে, তারা এসব শুনবে এসে। রাগ কমাও দুজনে প্লিজ। ইনু প্রেরণার জন্য এক বাটি গরম স্যুপ নিয়ে এসে প্রীতমকে বলল, সকালবেলা মির্জাবাড়ি থেকে ও বাড়ির গিন্নিরা এসেছে প্রেরণাকে দেখতে। রাতে শুনেছে তারা প্রেরণার অসুস্থতার কথা। সকালে উঠে নানা পদ রেঁধে সাথে করে নিয়ে এসেছে আলোরা 3 চা। প্রেরণার বিছানায় একপাশে আলো বসেছে, ঋতু আর পরি একটু দূরে চেয়ারে। প্রেরণার মাথায় হাত বুলিয়ে আলো বলল, এমন হলো কি করে মা, ভয় পেয়েছিলে? আন্টি এমন হয় মাঝে মাঝে। ওরা 3 যা সহানুভূতি নিয়েই দেখতে থাকে মেয়েটিকে। একদিন এই মেয়েটাকে খুব অল্প বয়সী রোগা পটকা লাগছে। কথায় কথায় আলো বলে, আজ তোমাদের সবার নিমন্ত্রণ ছিল আমাদের বাড়িতে। একটা শুকনো হাসি হেসে প্রেরণা বলল, আপনাদের বাড়ির ছেলে আসবে আজ? ওরা 3 যা নিশ্চুপ। প্রেরণা বলতে লাগলো, ইনু প্রীতমকে নিয়ে যান।
ওকে বিশ্রাম নিতে বলে আলো ঋতু পরি বেড়ালো প্রেরণার কক্ষ থেকে। বেরিয়েই ঋতু মুখোমুখি হলো প্রণমীর। লিভিং রুমে একটা সোফাতে চুপ করে বসেছিল শুদ্ধকে নিয়ে। মেয়েটাকে রূপ দিতে একটুও কার্পণ্য করেননি সৃষ্টিকর্তা, অথচ ভাগ্য। ঋতু খুব কমই কথা বলে মেয়েটার সাথে। একজন মা হিসেবে নিজের অপরাধী ছেলের কথা মনে পড়ে যায় বিধায় অতটা আদর করতে সে পারে না। তবে আলো আর পরি খুব আদর করে মেয়েটাকে। সকাল সকাল মর্নিং ওয়াক শেষে এনশিরাহ উত্তপ্ত মেজাজ নিয়ে ফিরল অ্যাপার্টমেন্টে। আজ মইনের সাথে তার একসাথে যাওয়া হয়নি। মইন গিয়েছিল তার বন্ধুদের সাথে, এনশিরাহ গিয়েছে তার বান্ধবীদের সাথে। অ্যাপার্টমেন্টে ফিরেই দেখলো মইন তার আগেই ফিরেছে, ফ্রুট জুস বানাচ্ছে। বইয়ের মেজাজ সপ্তম আকাশে দেখে মইন হেসে বলল, কার সাথে লাগলো? গা থেকে জ্যাকেটটা খুলে এনশিরাহ একটা চেয়ারে ছুঁড়ে মেরে চেঁচাতে থাকে, বলতে থাকে, ওই বুড়ি, ওই আহাম্মক মুড়ি। আমি সোসাইটি ক্লাবে যেতেই পারি না জানো, সারাক্ষণ শুধু প্রশ্ন, বিয়ে হয়েছে 2.5 মাস, বাচ্চা নেব কবে, মানেটা কি? আমি পাগল হয়ে যাবো ওই মহিলার অত্যাচারে। মইন জুসের গ্লাসটা ইসির দিকে এগিয়ে দিতে দিতে মইন বলল, চিত্রান্তি কুল, উনি মুরব্বী মানুষ, আর এসব মুরব্বীদের সহজাত আচরণ। আমাদের উচিত এসব কথা যথাসম্ভব এড়িয়ে যাওয়া। ব্যাধি করে কিছু বলেনি তো? জুসটা খেয়ে দুপাশে মাথা নাড়ে ইসি, বলে, কিছু বলতে পারিনি দেখি তো রাগে গা কাঁপছে, দেখছো না? কিছু বলে দিলে ঠান্ডা হতো মেজাজ। এনশিরাহ এবার একটু নরম হয়ে হাসলো, মাথা ঝাঁকিয়ে বলল, তারপর চলে গেল কিচেনের কাছে। 2টো স্যান্ডউইচ খেয়ে বেরোবে তারা, যাবে শান্তি নিরে। আজ ইরু আসবে। মইন চঞ্চল রমণীকে কিছুক্ষণ দেখে আচরণে, শারীরিক গঠনে, মানসিকতায় একটা বাচ্চাই যতই তালগাছের মতো লম্বা হোক, তার চ্যাটাং চ্যাটাং কথা বলুক না কেন, এই মেয়ে তার 3টে বাচ্চাকে কিভাবে সামলাবে? মইন রোজ ডিউটি থেকে বাড়িতে এসে দেখবে বাচ্চারা কাঁদছে, সাথে ইনশিরাহও কাঁদছে হাত পা ছুঁড়ে। এরপর সবাইকে এক এক করে কোলে তুলে কান্না থামাতে হবে মইনের। ভাবতে ভাবতে মইন হাসলো। ইনশিরাহ স্যান্ডউইচ রেডি করে নিয়ে এসে টেবিল সেট করে মইনকে বলে, এ কি হাসছো কেন? এমনি, চলো খেয়ে বেরোই। আলোরা বাড়িতে ঢোকার সাথে সাথেই ইহান সোফা থেকে উঠে এসে দাঁড়ায়। কণ্ঠে উৎকণ্ঠা এবং কৌতূহল মেশানো ছিল। বলল, কি অবস্থা এখন প্রেরণার? ঋতু খানিকটা হকচকিয়ে যায় ছেলের উৎকণ্ঠা দেখে, পরপর জবাব দেয়, ঠিক আছে এখন। হালকা স্বস্তির নিঃশ্বাস ফেলে ইহান চলে যায়। ওরা 3 যা নিজেদের মুখ চাওয়াচাই করতে থাকে। আজ ছুটির দিন, বাড়িতে পুরুষ লোকগুলো আড্ডা জমাবে, বাড়িটা গমগম করবে। তার উপর আজ ইরফান আসবে। ইনশিরাহ মইন 11টা নাগাদ শান্তি নিরে গিয়েছে। মহিলারা রান্নাঘরে ব্যস্ত। স্বামীন 2 মেয়েকে নিয়ে ভিডিও কলে শান্ত আর শেহার সাথে কথা বলছে। ইলহাম ইসমাম বেরিয়েছে বাড়ি থেকে, তারা হোমে যাবে। মইন এসে শ্বশুরের সাথে কিছুক্ষণ আড্ডা দিল। এক পর্যায়ে ইহান আর সে যখন আলাদা হলো, হাঁটতে হাঁটতে চলে গেল পুল সাইডে। ইহান মইনকে বলল, সাঁতার কাটবে? কাটতে পারি, তার আগে তোমার সাথে আমার কিছু কথা আছে। পুল সাইডের বেঞ্চিতে বসলো দুজন। মইন সরাসরি জানতে চাইলো, তোমার কোনো পছন্দের মানুষ আছে? হঠাৎ এই কথা? সরাসরি বলো। বোন যে আমার সম্বন্ধে বাদ দিয়ে আমরা কিন্তু বন্ধু, জানতে চাই আমি। ইহান চুপ করে আছে। মইন ওর ফোন থেকে একটা ছবি বের করে ইহানের দিকে ফোনটা দিয়ে বলল, রিচি তালুকদার, তুমি চেনো? প্রফেসর সাইমন তালুকদারের ছোট বোন। মেয়ে হিসেবে পারফেক্ট বলা যায়। ইনচির আর আমি প্রাথমিকভাবে ওকে সিলেক্ট করে রেখেছি তুমি দেখাবো বলে। একটু থেমে মইন বলে, মেয়ে ভীষণ ভালো। আমি আসলে আমার নিজের জন্য এতটা খুঁটি মেয়ে দেখিনি যেমনটা তোমার জন্য দেখছে। শেষটাই হাসলো মইন। ইহান মইনের ফোনের ছবিটার দিকে এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নেয়। মইন বলে, পছন্দ থাকলে বাড়িতে সবাইকে না জানানোর কোনো যৌক্তিকতা খুঁজে পাচ্ছি না। আমার ফ্যামিলি তোমার নয় যে তোমার পছন্দকে অগ্রাহ্য করবে। আচ্ছা, তুমিও তোমার বোনদের মতো অপোনেন্ট পার্টির কারো প্রেমে পড়োনি তো? হেসে ফেললো মইন। ইহানও সামান্য হাসলো। অতঃপর কিছুক্ষণ পর বলল, অপোনেন্ট পার্টি নয়, তবে এক অসম্ভবের প্রেমে হয়তো পড়েছি। আমি না আসলে কনফিউজড। এটা ইনফ্যাচুয়েশনও হতে পারে। আমি সঠিক ব্যাখ্যা খুঁজে না পাওয়া অবধি এগোতে চাই না। হয়তো এগোনো হবেও না কখনো। এটা খুব কমপ্লিকেটেড।
মঈন ভীষণ অবাক হয়ে বলল, রিয়েলি? কে সে লাকি গার্ল? নামটা তো বলো, ঠিকানা দাও, প্রস্তাব দিই, বিয়ে হোক, তারপর কমপ্লিকেটেড নাকি পরে বুঝে নেব। হাসছে ইহান একটা ঝকঝকে পাথরের টুকরো তুলে পুলে ছুঁড়ে মেরে বলল, আমি মজা করছি না, এটা কমপ্লিকেটেড। এই অনুভূতির জবাব হুট করে দেয়া যায় না, সময় নিতে হয় মুইন। কত সময়? আমরা অলরেডি একত্রে শিহান। ইহান জবাব না দিয়ে উঠে দাঁড়ায়। মঈনের ফোনে রিচি তালুকদারের ছবির দিকে তাকিয়ে বলে, এসব দেখা দেখি করো না, আবার সময় লাগবে। ইসি ঠান্ডা জুস নিয়ে আসে ওদের কাছে। ইহান ওদের দুজনকে গল্প করতে বলে পুলসাইড থেকে চলে যায়। ইরশিরাহ গিয়ে তাড়াহুড়ো লাগিয়ে বলে, দেখিয়েছো দাদানকে ছবিটা? পাত্তা দিল না, বললো সময় চাই। ইরশিরাহ মুখ শুকনো করে ঠান্ডা জুসের গ্লাসটা পাশে রেখে বসলো। মঈন ওর দিকে তাকিয়ে বলতে লাগলো, এই তোমাদের সব ভাই বোনের সবকিছুতে সময় চাই একটা বৈশিষ্ট্য, তাই না? এতটা সময় আমি বিসিএস এর প্রিপারেশনের জন্য নিয়ে নিই। ইরশিরাহ হেসে কুটি কুটি হলো। মঈন বউকে হাসাতে পেরে খুশি। ওকে টেনে কাছে নিয়ে দেখতে লাগলো আজ একটা লাল রঙের সালোয়ার স্যুট পরেছে নিজের ইচ্ছেতে। নিচতলায় নেমে ইহান দেখলো বাড়ির সবাই একসাথে বসে আছে। এরা একসাথে হলে এদের প্রসঙ্গের অভাব পড়ে না। হেন জিনিস নেই জানিয়ে এরা আলাপ না করে। ইনু ডাইনিং এর ওখানে বসে আম ভর্তা খাচ্ছে। ইহান গিয়ে বসলো সবার কাছে। এক কথায় দুই কথায় যখন আহসান পরিবারের গসিপ উঠল, ঋতু বড্ড আফসোস মাথা কণ্ঠে প্রেরণার ব্যাপারে বলতে লাগলো, মেয়েটার জীবনে শান্তি নেই ইত্যাদি ইত্যাদি। আলো আর পরি দুজনেও তাল মিলিয়ে বলতে লাগলো। ইহান চুপচাপ শুনছিল। হুট করে ঋতু শামিনকে বলে উঠল, ভাইয়া একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? অবাক হয়ে জানতে চাই শামিন। রাজন ভাইয়ার ছেলে মুহিবের সাথে প্রেরণার বিয়ের কথা তুলবো প্রীতমের কাছে। মুহূর্তেই হা হয়ে গেল সবাই। ইহান এক দৃষ্টিতে তাকিয়ে আছে মায়ের মুখের দিকে। শামিন হতভম্ব হয়ে বলে, হোয়াট? ভাইয়া দেখেন, ভালো হবে। দুজনকেই আমরা চিনি। মুহিবের বয়স কি বেশি? 41। তেমন বেশি বয়স না, কত ভালো একটা ছেলে। তাছাড়া মুহিবের মেয়েটাও প্রেরণার কাছে ভালো থাকবে। কথাটা বলে শেষ করতে পারল না ঋতু। অকস্মাৎ ইহান কেমন ধমক দিয়ে উঠল মাকে। বলল, এসব কেমন আচরণ মামা? কেমন আচরণ এসব? তুমি পাগল হয়েছো? ডিসগাস্টিং। ডিসগাস্টিং কি হলো? হতবাক হয়ে বলল ঋতু। শামিন ইহানের দিকে চোখ গরম করে তাকিয়ে বলল, সেট আপ ইহান। তারপর ঋতুর দিকে তাকিয়ে বলল, এটা ঠিক না ঋতু, এভাবে আমাদের নাক গলানো উচিত নয়। ইহানের হঠাৎ এত বেশি মেজাজ খারাপ হলো কেন সে বুঝতে পারছে না। ঘন ঘন দুবার নিঃশ্বাস ফেলে বলল, আচ্ছা, তোমাদের মহিলাদের আর কোনো কাজ নেই? বিরক্ত লাগছে মামা। আলো পরি চাচা ভাতিজার প্রথম ধমকেই চুপ হয়ে গেছে, কিন্তু রীতি অবুঝের মতো বলে, আমার তো কোনো অসৎ উদ্দেশ্য নেই। রাগ কেন করছিস? মুহিবের বয়স দেখে? আরে কি অদ্ভুত, প্রেরণাও তো বয়স হয়েছে। একজন বিধবা মেয়ের জন্য এর থেকে ভালো সম্বন্ধ হয়? দুজনের পিছু টান আছে, তাই দুজনেই দুজনকে খুব ভালো করে বুঝবে। সর্বোপরি মুহিব চমৎকার একজন মানুষ, তুইও জানিস সেটা। ইহান নিজেকে নিয়ন্ত্রণ করে চুপচাপ বসে থাকে। শামিন উত্তর দেয়, ওদের ফ্যামিলি থেকে কেউ বিয়ের কথা তুলেছে, তুমি কেন আগ বাড়িয়ে এসব করবে? ওরা বিরক্ত তো হতে পারে। তুলেছে তো তুলেছে, ইনুর জামাই তুলেছে, ইনুকে জিজ্ঞাসা করুন। ইহান মাথা তুলে তৎক্ষণাৎ ইনুর দিকে তাকায়। ইনু আমভর্তা গলায় আটকে কাঁদতে থাকে অবিরত। আসার সময় গাড়িতে সে মা চাচিদের সাথে কথায় কথায় বলে দিয়েছে প্রীতম প্রেরণার বিয়ে দিতে চাচ্ছে। ইহান কেমন গম্ভীর কণ্ঠে ইনুকে বলে, প্রীতম বিয়ে দিতে চাচ্ছে ওনার? দাদা এত রেগে কথা কেন বলছে ইনু বুঝতে পারছে না। সে উপর নিচে মাথা ঝাঁকিয়ে পড়ল, হ্যাঁ। প্রেরণা রাজি? ইনু দুপাশে মাথা ঝাঁকিয়ে বলে, না। ইহান চুপ হয়ে যায় তখনই। অতঃপর উঠে দোতলায় চলে যায়। শামিন তখন ঋতু, আলো আর পরীকে উদ্দেশ্য করে করা, রাজি না, এসব ব্যাপারে এগিয়েও না। ও তো আমাদের শান্ত নয় যে অধিকার খাটিয়ে একটা কথা বলবো। তোমাদের যতই সৎ উদ্দেশ্য থাকুক, এটা মেয়েদের বিরক্তকর কারণ হতে পারে। মেয়েটা এমনিতেই ঝুট ঝামেলার মাঝেই থাকে। উঠে চলে যায় শামিনও।
ইনুও চলে যায়, আলো আর পরিও চলে যায়। বসে থাকে ঋতু একা। একটা সামান্য ব্যাপারে ইহান এভাবে রিয়াক্ট করলো। মনটা উদাস হয়ে উঠেছে ঋতুর। দুপুরে প্রীতম এলো শ্বশুর বাড়িতে মিষ্টি নিয়ে। ইরফানকে নিয়ে তখনও বাড়িতে এসে পৌঁছয়নি ইলহাম আর ইসমাম। বাড়িতে দুই জামাইকে ঋতু আর পরি সযত্নে বেড়ে খাওয়াতে থাকে। আলো একটা প্লেটে খাবার নিয়ে খাইয়ে দিতে থাকে মেয়ে দুটোকে। আজ বিকেলেই আবার বাড়িটা খালি করে চলে যাবে ওরা। মনটা এখনই উদাসী লাগছে সবার। ঠিক তখন বাড়ির গাড়ির আওয়াজ শোনা যায় ইয়ার্ড থেকে। খাওয়া রেখে লাফিয়ে ওঠে ইনু আর ইনশিরাহ, চেঁচিয়ে বলে, ইরফান মির্জা। আবারও দৌড় প্রতিযোগিতা দুই বোনের মধ্যে। বড়রা হাসছে আর দেখছে ওদের। ডাইনিং এ থমথমে মুখ নিয়ে বসে আছে প্রীতম। দুই বোনের কারাকারি লেগেছে ভাইয়ের হাতটা নিয়ে। ওদের আনন্দ দেখে কে? ইরফান বোনদের পাগলামি দেখে সামান্য হাসলো। গাড়ি থেকে ততক্ষণে দারোয়ানের ব্যাগেজ নামিয়ে আনে। বাড়ির মহিলারা এক ছুটে এসে পোর্চের ধারে দাঁড়িয়েছে। খাবার টেবিল থেকে পুরুষ 4 জন উঠল না। ঋতু ছেলেকে দেখেও চুপচাপ দাঁড়িয়ে আছে, কোনো রকম অভিব্যক্তিহীন হয়ে। এগিয়ে যায় আলো আর পরি। কেমন চেহারার কি হাল হয়েছে। শ্যামলা থেকে আরো কৃষ্ণবর্ণের হয়েছে ছেলেটা। স্বাস্থ্যের অবনতি হয়েছে, ফলে লম্বা লাগছে আরো কিছুটা। মা চাচিদের সালাম দিয়ে মাকে চুমু দিয়ে ইরফান সদর দরজার দিকে পা বাড়ায়। পেছন থেকে ইলহাম বলে, বোন জামাইরা আছে ভেতরে, খাচ্ছে, সালাম দেওয়ার দরকার নেই, কথা বলে উপরে যেও। ইরফান ভেতরে ঢুকতেই সরাসরি চোখ পড়ল ডাইনিংয়ে। স্বামীর ইহান মুইন খাওয়া দাওয়া রেখে উঠতেও পারছিল না। শুধু ইরফানের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করলো সামান্য। প্রীতম একদৃষ্টিতে তাকিয়ে আছে ইরফানের দিকে। থমথমে মুখে ইরফান ওর দিকে এক পলক তাকিয়ে বাকিদের বলল, ফ্রেশ হয়ে আসছি। সহজ স্বাভাবিক আচরণ, কোনো জড়তা নেই, কিচ্ছু নেই। মুইন শুধু বলে উঠল, তাড়াহুড়ো করার প্রয়োজন নেই, আমরা আছি। ইরফান চওড়া হেসে সিঁড়িতে পা রাখলো। প্রীতম তখনও চুপচাপ বসে আছে। স্বামীন ওকে খেয়াল করে নম্র স্বরে বলল, খাও বাবা। এই ঘরটাতে টানা 2.5 মাস পরে ঢুকলো ইরফান। সবকিছু গোছালো যেন ইরফান এখানেই ছিল। চারিদিকে চোখ বুলিয়ে বিছানায় গিয়ে চুপচাপ বসতেই ইনশিরাহ আর ইনায়া হুড়মুড় করে ঢুকলো ওর পিছনে পিছনে। ভাইয়ের ব্যাগ থেকে টয়লেটিস বের করে ইনশিরাহ বলল, তাড়াতাড়ি করো, খেয়ে রেস্ট নেবে না। স্বল্প সময়ে ইরফান মুখ হাতটা ধুয়ে অত্যন্ত স্বাভাবিক ভঙ্গিতে নিচতলায় যায়। কেউ বুঝতে না দিলেও সবার কৌতূহলী দৃষ্টি বারবার ইরফানকেই ঘুরে দেখছে। মির্জা বাড়ির রকচটা উগ্র উন্মাদ ছেলেটার আচরণ স্বাভাবিক। আলো চেয়ার টানার আগে ইরফান গিয়ে বড় মায়ের হাত ধরে বলল, আমি করছি বড় মা। যে চেয়ারটা টেনে ইরফান বসলো অনাকাঙ্ক্ষিত ভাবে, সেটা প্রীতমের মুখোমুখি। ইরফান বসতে গিয়ে আবারও দেখলো ওকে। দ্রুত চোখ সরিয়ে পাশের চেয়ারে বসা মুইনকে বলল, কেমন আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ। কই দেখি, প্লেট নাও, খাওয়া শুরু করো, পরে আড্ডা দেব। বলেই মুইন নিজের ইরফানের প্লেটে পোলাও তুলে দেয়। ইলহাম মির্জা এবং ইসমাম মির্জাও ফ্রেশ হয়ে এসে দুটো চেয়ার দখল করে বসে পড়ল। খেতে খেতে বাড়ির পুরুষগুলোর মধ্যে খুব স্বাভাবিক আলোচনা হয়, অনেকটাই মুইনের আগ্রহে। ইরফানের সাথে স্বাভাবিক আলাপ। বিয়ের পর থেকে ওভাবে আত্মীয় হিসেবে মুইনের সাথে আলাপ হয়নি। তাই মুইন ভেবেছে রিহাব থেকে ফিরে ছেলেটার জড়তা কিংবা গ্লানি থাকতে পারে তার সাথে, তাই নিজে থেকেই সেটা কাটিয়ে দেওয়ার চেষ্টা খেতে খেতে। বাড়ির দুই জামাইকে ঋতু ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দ করে। মিশুক স্বভাবের, গম্ভীরতা কম, এমন পুরুষ বউকে শাস্তি দেয়, বউয়ের দরদ বোঝে। ইরফানের সাথে মঈনের আলাপচারিতা খুব ভালো লাগছে বড়দের। এত আলাপের মাঝে মঈন পুরনো কাশুন্দি ঘাটেনি দেখে আর একটু ভালো লাগছে। মনে হচ্ছে ইরফান এতদিন এখানেই ছিল, এখানেই। দুপুরের খাওয়া শেষে শামিন উঠে দুই জামাইকে উদ্দেশ্য করে বলেছে আজ কোথাও যাওয়া চলবে না। মঈন দ্বিমত দেখাতে পারেনি, তবে প্রীতম উসখুস করছিল। ঠিক তখন ইসমাম জামাইকে বলল, একটা রাত থাকো, এবারে সবার ভালো লাগবে। কথাটিতে ছিল নম্রতা, ছিল না কর্কশ ভাব। প্রীতম কিছু মুহূর্তের জন্য অবাক হয়ে তাকিয়ে থাকে শ্বশুরের মুখের দিকে। তারপর ভদ্র ছেলের মতো নিচু গলায় বলে, জি বাবা। খাওয়া শেষে ইরফান গোসল সেরে নেবে বলে ঘরে যায়। ওর প্রস্থানে আলো, পরি আর ঋতুর মাঝে ফিসফিসিয়ে কথা শুরু হয়। তবে ইনু আর ইনশিরাহ চলে যায় ভাইয়ের ঘরে।
সবকিছু গুছিয়ে ইনশিরাহ ট্রিমার আর শেভিং স্প্রে বের করে ইরফানের হাতে দিয়ে বলে, ওখানে নাকি ডিসিপ্লিন থাকতে হয়, তোর গালে কাঁটার মতো এসব কি? উৎফট লাগছে তোকে। হ্যাঁ, আর হ্যান্ডসাম লাগছে শুধু এসপিকে। তৎক্ষণাৎ জবাব দেয় ইরফান। ভাইয়ের মশকরা গায়ে না মাখিয়ে ইনশিরাহ বলল, যা, এই খোঁজা খোঁজা দাড়ি ছাড়বি। ভাইয়ের ব্যাগ হাতাহাতি করছে ইনায়া। দাদানের দিকে তাকিয়ে বলল, দাদান কোনটা পড়বে, কোনটা বের করব? দুই বোনের মুখের দিকে তাকিয়ে ইরফান বলে, তোরা আমাকে নিয়ে পড়লি কেন? তোদের হাজবেন্ডদের কাছে যা। ওরা গেল না। ইরফান গোসল সেরে বেরিয়েও দেখলো ওরা দুজন দাঁড়িয়ে আছে। ইরফান বলল, কি হলো? তোদের হাজবেন্ডরা কান্নাকাটি করছে, ওইদিকে যা। থাকি না কিছুক্ষণ। ইনশিরাহ অস্ফুটে বলে। ইরফান ওদের দুজনকে হাত দিয়ে ইশারা করে বলে, বস। দুই বোন বসলো। ইরফান ইনুর দিকে তাকিয়ে বলল, পড়াশোনা হয়? মাথা ঝাঁকায় ইনু। কিছু মুহূর্ত চুপ করে থেকে বলে, তুমি বদলে গিয়েছো দাদান, সত্যিই। হ্যাঁ সত্যি রে। কেন, খুশি হসনি? তুমি বদলাও, তবে আমার আর আপুর সাথে বদলে যাওয়ার দরকার নাই। আমাদের সাথে আগের মতো কথা বলো, ধমকে ধমকে, প্লিজ দাদান। বোনের সরল আবদার দেখে ইরফান আবারও কিছুক্ষণ হাসলো। তারপর বলল, যা, আমি একটু রেস্ট নেব, বেরো। দুই বোন বেরিয়ে যাওয়ার পরে দরজাটা বন্ধ করে ইরফান আয়নায় নিজেকে কিছুক্ষণ দেখলো। একটা কালো রঙের ফুল স্লিভ টি শার্ট চাপিয়েছে তার পোড়া মাটি রঙের শরীরে। তারপর ধীরে ধীরে ব্যাগ থেকে সিগারেটের প্যাকেটটা বের করে একটা সিগারেট ধরিয়ে আরাম করে বসে ধোঁয়া ওড়াতে লাগলো। খানিক বাদে ইনশিরাহ আর ইনু আবারও এলো। কাল সকালে দুই বোন চলে যাবে, এতটুকু তো সময় পাবে ভাইয়ের সাথে কাটানোর জন্যে। এমনিতেও পুল সাইডে ইহান, মুইন আর প্রীতম আড্ডা জমিয়েছে। ওদের দুই বোনের ওখানে মন টিকছিল না। ওরা আবারও এসে ইরফানের দরজায় নক করলো। ইরফান সিগারেটটা অ্যাস্ট্রেতে রেখে রুম ফ্রেশনার স্প্রে করে দিয়ে দরজা খুলে দেয়। রুম ফ্রেশনারে কাজ হয়নি। না কিছু ইসির তার উঁচু নাক কুচকে ফেলে চেঁচালো, তুই সিগারেট খেয়েছিস? অমনি শুরু হয়ে গেল। কেন, সিগারেট খেলে কি হবে? কিছুই না, তুই যে শুধরাবি না এটা জানতাম। ইরফান ওর মাথায় একটা গাঁটটা মেরে বলল, ওই সিগারেট খেলে জাত যাবে? কেমন অ্যাপাচাল এগুলো। না খা, তোর সাথে তো এটা যাই। ইনশিরাহ ইরফানের জামা কাপড় গুছিয়ে দিতে দিতে বলল। ইরফান শান্ত স্বরে বলে উঠল, বড় দাদা না তো খায়, তোর মইন খায় না, দ্যাটস গ্রেট। যা, এবার তাকে কোলে নিয়ে নাচানাচি কর। ইয়ে, আমার স্বামী সিগারেট খায় না। শেষের কথাটা মেয়েদের মতো ঢং করে ইরফান বলল। ইনু চোখ দুটো বড় বড় করে বলল, আমার বড় দাদান সিগারেট খায়? ইরফান বাঁকা হাসলো, সামান্য হাসলো ইনশিরাহ। ওরা দুজন জানে, কিন্তু ইনু এই কথাটা জানতো না। বড় দাদান কখনো বুঝতেই দেয় না। ইরফান বলল, এটাই ভদ্রলোক ইহান তাজওয়ারের কামাল। তার আরো অসংখ্য গুণ রয়েছে যা আপনারা জানেন না। আপনাদের শুধু আমার দোষগুলোই নজরে পড়ে। ইনশিরাহ হেসে ওঠে। বহুদিন পরে একটু হাসলো ভাই বোনদের সাথে। ইনু তখনও বিশ্বাস করতে পারছে না তার বড় দাদান সিগারেট খায়। ইরফানের দিকে তাকিয়ে বিস্ময়াতীত কণ্ঠে বলল, বড় দাদান আসলেই সিগারেট খায়? তোর পেয়ারের পি ফর প্রীতমের থেকেও বেশি খায়। আয় দেখে যা। ইরফানের ঘর থেকে বেরিয়ে ওরা তিনজন ইহানের ঘরে ঢুকলো। ইহানের স্টাডি টেবিলের ড্রয়ার খুলে ইরফান দেখায় ইনায়াকে। ইনায়া ভীষণ অবাক, অথচ সে একটিবারের জন্যেও দেখেনি এসব। বড় দাদার বরাবর চাপা স্বভাবের এই ব্যাপারটাও কি সুন্দর লুকিয়ে গেল। হঠাৎ ইনশিরাহ ইহানের ড্রয়ারের ভেতরে সিক্রেট প্লেসে নজর বুলিয়ে হাত বাড়িয়ে একটা রিভলভার উঠিয়ে ইরফানের দিকে তাকিয়ে বলে, এসব কি দাদান? এই দুটো এখনো কেন রাখে? শখ করে রাখে। চল বেরোই, মার পড়বে আমাদের পিঠে দাদান এসে দেখলে। ইনু তখন হেসে কুটি কুটি হয়ে বলে, আজ একেবারে শৈশব থেকে ঘুরে এলাম, তাই না দাদান? মনে আছে আমি, তুমি, আপু আর শেহু এভাবে বড় দাদানের রুমে ঢুকে লুকিয়ে লুকিয়ে সব অগোছালো করতাম? হ্যাঁ, বড় মা একদিন আমাদের পেদিয়েছিল তাই। হাসতে হাসতে আবারও ইরফানের রুমে ঢুকলো ওরা। ইনশিরাহ দাবার বোর্ড নিয়ে বসলো।
তারা এখন দাবা খেলবে। বাড়ির পরিস্থিতি সরল নির্মল। দোতলায় পশ্চিমে ইরফানের ঘরে ওরা তিনজন হাসাহাসি করছে। পুল সাইডে ইহান, মঈন এবং প্রীতম বসে আড্ডা দিচ্ছে। স্বামীনেরা তিন ভাই খোশ মেজাজে দোতলার লিভিং রুমে বসে আড্ডা দিচ্ছে। আজ মনটা বড্ড ফুরফুরে তিন ভাইয়ের। যত যাই হোক, ছেলে তো তাদের। ছেলে কাছে এসেছে, ছেলের মধ্যে নম্রতা দেখতে পেয়ে খুশি। বাড়ির গিন্নিরা ব্যস্ত রান্নাঘরে। এই গরমেও নানা পদের পিঠা বানাচ্ছে তাল, আখ আর খেজুরের গুড় দিয়ে। এর মাঝে নিচতলা থেকে ডাকাডাকি করে আলো স্বামীনকে বলে, শুনছেন, পান্তুয়াগুলো প্যাক করা হয়েছে, একটু কুরিয়ার অফিসে পাঠান না দ্রুত। সেহার জন্য সবকিছু প্যাক করে পাঠিয়েছে। মেয়েটাকে ছাড়া ওর মামিরা কখনো পিঠে করে না। মেয়েটা পিঠে ভালোবাসে, তাই বর্তমানে শান্তিনীরকে একটি স্বয়ংসম্পূর্ণ সুখী পরিবার মনে হচ্ছে, যেখানে কখনো অশান্তি সৃষ্টি হয় না। বাড়ির ছেলে মেয়ে, মেয়ে জামাইদের নিয়ে যেন হাসছিল বাড়িটা। আজ অনেকটা দিন পরে শামিন, ইলহাম, ইসমাম তিন ভাইয়ের হাঁকডাক, হাসাহাসিতে মুখরিত এই বাড়ির দোতলা। রাতের খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমের রাস্তা মাপলো। খাবার টেবিলে আজ হাসাহাসির বন্যা বয়ে গিয়েছে। শুধু নির্লিপ্ত ছিল প্রীতম, ইরফান। মঈন কিছুক্ষণ আগে রুমে ঢুকে মিঠিকে নিয়ে শুয়ে আছে। ইদানিং এমন হয়েছে, মিঠি ইনশিরাহর থেকে মঈনের কোল ঘাসা বেশি হয়েছে। যেমন এবারের প্রত্যেকটা লোককে মঈন ফরাজি ওরফে দ্য গ্রেট চালু লোক এমনভাবে পটিয়েছে যে এখন মঈনই এবারের ছেলে, আর ইনশিরাহ এই বাড়ির পুত্রবধূ। রাত বেশি হয়নি যদিও, সারাদিন আড্ডা দিয়ে যে যার রুমে বিশ্রাম নিচ্ছে। ইনশিরাহ ঘরে ঢুকে তার ড্রেসিং টেবিল হাতাহাতি করে একটা বোতল নিয়ে দরজার দিকে যাওয়া ধরলে মঈন উঠে বসে বলল, কোথায় যাচ্ছ? মাম্মার কাছে। এটা ঠান্ডা তেল, ম্যাসাজ করে দেবে, মাথা ধরেছে আমার। মঈন হাত দিয়ে ইশারা করে ওকে কাছে ডাকলো। ইনশিরাহ এগিয়ে যেতেই ওর হাত থেকে বোতলটা নিয়ে বলল, মা সারাদিন খাটাখাটনি করে বিশ্রাম নিয়েছেন, এসো আমি লাগিয়ে দিচ্ছি। ইনশিরাহ চুপচাপ মেঝেতে বসলো হাঁটু মুড়ে। মঈন বিছানায় বসে ধীরে ধীরে ওর মাথায় ঠান্ডা তেল দিয়ে মাসাজ করে দিতে থাকে। আরামে প্রশান্তিতে ইনশিরাহর ঘুম এসে যাচ্ছে। সে দুইবার হাই তুলে বলল, ফরাজি, তুমি কি কখনো সেলনে কাজ করেছো? আরামে আমার ঘুম এসে যাচ্ছে। হাসলো মঈন, বলল, এতিম খান ওসাদের মাথা মেসেজ করতে করতে এক্সপার্ট হয়ে গেছে, তখন ভাবিনি এটা এখন এইভাবে কাজে লাগবে। অথচ তোমার বউ গুড ফর নাথিং। অ্যান্ড আই এম ওকে উইথ দ্যাট। ইনশিরাহ একটা লম্বা শ্বাস ফেলে মঈনের হাত ধরলো। তারপর ওর হাঁটুতে মাথা ঠেকিয়ে ওভাবেই বসে রইল চুপচাপ। ইদানিং এভাবে এই লোকের গায়ে মিশে থাকতে ইনশিরাহর দারুণ লাগে। ঠিক তখনই ইরফান এসে ওদের দরজায় দাঁড়িয়ে পড়ল। দরজা খোলাই ছিল। থমকে দাঁড়িয়ে পড়ে আবার ঘুরে দাঁড়ায়। ইরফান এখন এদের বিরক্ত করতে চায় না, কিন্তু মঈন ওকে দেখে ফেলে বলে, আরে এসো ভিতরে। ইনশিরাহ উঠে দাঁড়ায়। মঈন ইরফানের দিকে তাকিয়ে বলে, কি আশ্চর্য, এসো, কি লাগবে বলো। ঘরে ঢুকলো ইরফান। ইনশিরাহর দিকে তাকিয়ে বলে, তোর ব্লুটুথটা দে। মঈন দুই ভাই বোনকে রেখে ঘর থেকে বেরোয়। রাত তত গভীর নয়। সে গিয়ে দোতলার লিভিং রুমে ইহানের কাছে বসলো রাতের খবরটা দেখতে। মঈন বেরিয়ে যেতেই ইরফান ইশিকে বলল, তুই এত জ্বালাস লোকটাকে। ও জ্বালাতন পছন্দ করে। ইরফান হেসে বলল, তোর স্বামী কি দিয়ে করা? হ্যাঁ, তোদের এসব লুতুপুতু দেখে হাসিও পায়, আবার অবাকও লাগে। অবাক কেন লাগে? অবাক হয়ে জানতে চাইলো ইনশিরাহ। ইরফান ওর মাথায় জোরে একটা গাঁটটা মেরে বলে, কারণ তুই এত লাভিং আর কেয়ারিং হাজবেন্ড ডিজার্ভই করিস না। ব্লুটুথটা নিয়ে এক ছুটে বেরিয়ে যায় ইরফান। ইনশিরাহ মাথায় হাত দিয়ে গাঁটটা মারার জায়গাটিতে ডলতে থাকে। এই বদমাস ছেলে জীবনেও শোধরাবে না, জীবনেও একটু ভারদার হবে না, এমন উদ্ভটই থেকে যাবে। ইনু ঘুরতে ঘুরতে ইনশিরাহর কাছে এসে বলল, এই আপু, ওকে দেখেছো? ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। বিছানার বালিশ ঠিক করতে করতে ইনশিরাহ হেসে জবাব দেয়, কাকে? তোর পেয়ারে পি ফর প্রীতমকে? না রে, দেখিনি। ইনায়া কপাল কোচকালো আপুর কথা শুনে। বিরক্তি নিয়ে বলল, এমন ভাবে মেজো দাদানের মতো লেকফুল করছো কেন আপু? সরি।
হাসতে হাসতে জবাব দেয় ইনশিরাহ। ইনু মহা বিরক্ত হয়ে ঘর থেকে বেরিয়ে যেতে নিলেই ইনশিরাহ বলল, আচ্ছা শোন, ওকে দেখলে ঘরে পাঠিয়ে দে, বল আপু ডাকছে। ইনু থামলো, বলল, কাকে? তোমার এম ফর মুহিমকে? পারবো না, নিজে গিয়ে ডাকো। হন হনিয়ে চলে যায় ইনায়া। ইনশিরাহ হাসে একা একা। তারা সবকটা ভাই বোন কি অদ্ভুত। প্রীতম পুল সাইডে রেলিং ঘেঁষে দাঁড়িয়েছিল অন্ধকারে। আকাশে মস্ত বড় একটা চাঁদ। সিগারেটের শেষ টান দিয়ে রুমের দিকে যাবে বলে ঠিক করেছে। অকস্মাৎ কারো পায়ের শব্দে কারো অস্তিত্ব টের পেয়ে ঘুরে দাঁড়াতেই থমকালো প্রীতম। ইরফান তাকিয়ে আছে এক দৃষ্টিতে। প্রীতমের মুখটাও থমথমে হয়ে গিয়েছে মুহূর্তেই। দুজনে দুজনের মুখ থেকে দৃষ্টি নামিয়ে তাকায় দুজনের হাতের দিকে। দুজনের হাতেই চলন্ত সিগারেট। ইরফান দাঁড়িয়ে আছে ঠায়। প্রীতম নিজের সিগারেটটা ফেলে পা দিয়ে পিষে ফেলে। তারপর চলে যেতে নিয়েও আবারও দাঁড়িয়ে পড়ে। ঘুরে দেখে ইরফানকে। ইরফান রেলিং ধরে দাঁড়িয়ে চুপচাপ সিগারেট টানছে। প্রীতম একটা বড় শ্বাস ফেলে আবারও চলে যেতে নিলেই ইরফান বরফ ঠান্ডা গলায় বলল, কিছু বলবি? প্রীতম আবারও দাঁড়ালো, ঘুরে তাকালো ইরফানের দিকে। পরপর তাচ্ছিল্য মাখা কণ্ঠে বলে উঠল, ভালো হয়ে গিয়েছিস না রে? ইরফান সিগারেটটা দুই ঠোঁটের মাঝখান থেকে সরিয়ে ধোয়া উড়িয়ে বাঁকা হাসলো। প্রীতমও হাসলো। পরপর বলল, তুই অ্যাক্টিং এ খুব কাঁচা। এক্স্যাক্টলি মেরে ভাই, আমি কাঁচা এবং তুই অ্যাক্টিং এ পাকা। ঠিক আছে, হ্যাপি? একটা লম্বা শ্বাস ফেললো প্রীতম, বলল, এই তো আসল রূপ। এই শোন না, আমার সামনে ভং ধরে থাকিস না। এত কষ্ট করতে হবে না আমার সামনে। বি ইরফান, বি দা অ্যাকচুয়াল ইরফান মির্জা। ইরফান আবারও হাসলো। কিছুক্ষণ পরে এলোমেলো দৃষ্টি দিয়ে বলল, শালা, আই ক্যান বিলিভ আমি তোর বাচ্চাদের মামু হব। কথাটা হাসতে হাসতে বলে ইরফান গম্ভীর হয়ে যায়। প্রীতম তখন একটা তাচ্ছিল্যের হাসি হেসে বলে, And I can believe মেজো বাবার 4,48,000 টাকা জলে গেল। ইরফান তাকিয়ে আছে চুপ করে। প্রীতম বলল, বাট মাঝখানে থেকে আমি হ্যাপি, কারণ তুই ভালো হোস না না হোস সেটা নিয়ে আই হ্যাভ নো এন ইন্টারেস্ট। তোর গোটা ফ্যামিলির সাপোর্ট আলটিমেটলি এই প্রীতমের ঝুলিতে থাকবে। মাইন্ড ইট। কি হচ্ছে এখানে? মঈন অবাক হয়ে ওদের দুজনের দিকে তাকিয়ে আছে। সে এখানে এসেছে ইশিকে খুঁজতে। মঈন অবাক হয়েই প্রীতম ইরফানের দিকে এগিয়ে গিয়ে বলে, হেই, ঝগড়া করছিল তোমরা? ওরা দুজন মুখটা হাসি হাসি করে ফেলে তৎক্ষণাৎ। ইরফান চওড়া হেসে এক হাতে প্রীতমের গলা পেঁচিয়ে ধরে মঈনকে বলল, ভাইয়া ঝগড়া কেন করব? কি আশ্চর্য, আমরা কথা বলছিলাম। প্রীতমও হেসে মঈনকে বলে, কথা বলছিলাম ভাইয়া, আপনি আসুন না একসাথে আড্ডা দিই। মঈন বিশ্বাস করলো না, ওদের কপাল কুঁচকে বলল, না, আমি যাচ্ছি, ঘুমাবো। মঈন চলে যেতেই প্রীতম এক ঝটকায় নিজের গলা থেকে ইরফানের হাতটা সরিয়ে দেয়। ইরফান হাসতে থাকে। প্রীতমের ওর হাসি সহ্য হচ্ছিল না। হন হনিয়ে সেও চলে যায়। ইরফান আবারও একটা সিগারেট ধরিয়ে রেলিং ধরে দাঁড়িয়ে থাকে দীর্ঘক্ষণ। তারপর হাসতে হাসতে বলে, শালা। মঈন ভিতরে গিয়ে ইনশিরাহকে দোতলার লবিতে পেল। বলল, হেই, তুমি আমার সাথে লুকোচুরি খেলছো? এক্স্যাক্টলি, আই এম গনা আস্ক ইউ সেম কোয়েশ্চেন। লুকোচুরি খেলছো? না তো। আমিও না তো। তবে কেউ কাউকে খুঁজে পাচ্ছে না কেন? মঈন আশেপাশে তাকিয়ে ওকে পাচা কোলা করে তুলে রুমের দিকে এগিয়ে যায়। গিয়ে ওকে বিছানায় ফেললো। দরজা লাগিয়ে দিয়ে এসে বালিশগুলো বিছানা থেকে ফেলে ইসির কোলে মাথা রেখে চোখ বন্ধ করে নিল। ইনশিরাহ খিলখিলিয়ে হেসে বলল, এখন এটা কি হচ্ছে? তখন চুলে তেল লাগিয়ে দিয়েছে, এখন শোধ করে দাও। যতক্ষণ না পর্যন্ত আমি ঘুমাবো ততক্ষণ পর্যন্ত এইভাবে বসে থাকবে চুপ করে। কেন? কারণ ইটস ওয়ার্থ ইট। প্রীতম ঘরে ঢুকে বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ল। ইনু সিল্কের নাইট স্যুটটা গায়ে চাপিয়ে হাতে পায়ে লোশন মেখে গিয়ে প্রীতমের পাশে শুয়ে পড়ে বলল, কোথায় ছিলে? কত খুঁজলাম। ওকে কাছে টানলো প্রীতম। বলল, পুল সাইডে।
কালো রঙের নাইট স্যুটটাতে এই ইনুটাকে ভীষণ আবেদনময়ী সৌন্দর্যের মালকিন লাগছিল। বইয়ের শান্ত স্নিগ্ধ সরল মুখটা কিছুক্ষণ দেখতেই মেজাজটা ঠান্ডা হলো প্রীতমের। মাথা থেকে ইরফানকে ছেড়ে ফেলে ইনুকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ল। ইনু আজ এসবে পাত্তা না দিয়ে সারা দিনে কি করলো, মেজু দাদানার আপুর সাথে কত মজা করলো, সেসব বলতে লাগলো। প্রীতম বউকে ভালোবাসতে বাসতে যখন ওর ঘাড়ের কাছে পৌঁছই তখন ইনু বলে, জানো মেজো দাদার না একেবারে বদলে গিয়েছে, তুমি খেয়াল করেছো? থেমে গেল প্রীতম। মেজাজটা আবারও বিগড়ালো। ইনুকে কিছু বুঝতে না দিয়ে শান্ত হয়ে শুয়ে রইল। ইনায়া ওকে ধাক্কাতে ধাক্কাতে বলল, এই কি হলো বলো? মেজো দাদান বদলে গিয়েছে তাই না? দু চোখ বন্ধ করে একটা লম্বা শ্বাস ফেলে প্রীতম বলে, হ্যাঁ জান, একেবারে বদলে গিয়েছে তোমার মেজো দাদান। এখন একটু ঘুমাও, এত কথা বলে শরীর খারাপ করবে। ঘুমানোর আগে ইহান শেষবারের মতো লাইটসগুলো চেক করে দেখলো বাড়ির। লিভিং রুমের বাতিটা নিভিয়ে ঘরে যেতেই দেখলো ইরফানের ঘরের দরজা খোলা। ভেতরে ইরফান নেই। তৎক্ষণাৎ পুল সাইডে গিয়ে দেখে ইরফান সেখানে। দাদানকে দেখে ইরফান হাতের সিগারেটটা ফেলে পা দিয়ে পিষে দেয়। ইহানের মুখভঙ্গি গম্ভীর। ইরফান হেসে বলে, দাদান দিনে সর্বোচ্চ দুটো। কিছুক্ষণ ওকে দেখে ইহান বলে, ঘরে যা। ইরফান বাধ্য ছেলের মতো চুপচাপ ঘরে ঢুকে দরজা আটকালো। রাতের নিস্তব্ধতায় ঢাকা পড়েছে গোটা বাড়ি। ইরফান কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে গিয়ে গিটারটা হাতে নিয়ে সোজা চলে গেল বারান্দায়। মেঘ ডাকছে হঠাৎ, তবে বৃষ্টি নামবে বলে মনে হচ্ছে না। এই মেঘ ইরফান মির্জার মতো পাগলাটে উন্মাদ। অকারণে চেঁচামেচি করছে, পাগলামি করছে। পাগলাটে মেঘের সাথে তাল মিলিয়ে ইরফান গম্ভীর হয়ে গিটারের সুর তোলে। এত রাতে সবার ঘুম ভেঙে যেতে পারে ভাবলো না। গাইতে ইচ্ছে করলো খুব। এটা গত 4 মাসে একটা অভ্যেসে পরিণত হয়েছে। মেঘের দল তাদের পাগলামি বজায় রাখে। ইরফান গাইতে শুরু করে,